তো আমি আজকেও একটা স্টোরি আপনাদের জন্য নিয়ে আসলাম। আশা করি আপনারা সবাই আজকের কাহিনীটি এনজয় করবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের। সেই সাথে আপনাদের মতামতগুলো আপনারা জানিয়ে দিবেন। তো আমি চলে যাচ্ছি, আর বেশি কথা না বলে আজকের যে কাহিনী সেখানে আপনারা শুনতে থাকুন। ফিরে এলাম আমি সরাসরি আজকের যে স্টোরি বা কাহিনী যেটাই বলেন। তো এই কাহিনীটি আমাকে আমাদের ইমেইলে লিখে পাঠিয়েছেন আনিকা নামে একজন লিসেনার। তিনি বলেছেন এই কাহিনীটি মূলত ওনার আঙ্কেলের সাথে, মানে তার চাচার সাথে ঘটেছিল এবং ঘটনার সময়কাল সেটা আজ থেকে প্রায় 15-20 বছর আগে আমাদের চট্টগ্রামের পার্বত্য কোনো অঞ্চলে, পার্বত্য চট্টগ্রামের কোনো একটা জায়গায়। আচ্ছা, আমি বলিনি সেটা বান্দরবানের কোনো একটা জায়গায়, স্পেসিফিকলি আমি পুরো অ্যাড্রেসটা বলবো না। যাই হোক, ওনার সেই চাচা, উনি সেই সময়কালে তখনও অবিবাহিত একজন পুরুষ এবং তিনি আসলে সংসার জগতে কোনোদিন পা রাখেননি। তিনি সবসময় সিঙ্গেল ছিলেন। তো সেই সময়কালে তিনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তো যতই কর্মরত থাকুক না কেন, মানে যতই তিনি কাজের মধ্যে থাকেন না কেন, তিনি একটু ভ্রমণ পিপাসু মানুষ ছিলেন এবং তিনি সময় পেলেই বের হয়ে যেতেন নদী, সমুদ্র, এই সমস্ত জায়গাগুলোতে ঘোরার জন্য। তো ওনার সবচেয়ে ফেভারিট জায়গাগুলোর মধ্যে ছিল বান্দরবান একটা। তো যখনই তিনি সময় পেতেন এভাবে তিনি চলে যেতেন বান্দরবানের কোনো পাহাড়ে, কোনো পাহাড়ের কটেজে তিনি ভাড়া নিয়ে হয়তো একটা সপ্তাহ তিনি কাটিয়ে আসতেন। এইরকমই একটা সময় তিনি সেইবারও চলে যান বান্দরবানের কোনো পাহাড়ি এক অঞ্চলে, কোনো গহীন পাহাড়ের এক পাদদেশে। সেই জায়গাটার একটু বর্ণনা দিয়ে নিই। সেই জায়গাটা ছিল খুব উঁচু একটা পাহাড়ের চূড়া এবং পাহাড়ের চূড়ার মধ্যে শুধু দুইটা জিনিস ছিল। একটা ছিল ওই যে মারমা ছাকমারা সেখানে ছিল, মানে দূরবর্তী, এবং তাদের একটা প্যাগোটা বা গির্জা যেটাই বলেন না কেন, ওই টাইপসের একটা মনেস্ট্রি ছিল। এর পাশেই ছিল ছোট্ট একটা বাংলো ঘর। তো সেই বাংলোতে তিনি সেইবার প্রথম গিয়েছিলেন তার এক ফ্রেন্ডের রেকমেন্ডেশনে। তার এক ফ্রেন্ড বলেছিল তিনি নাকি সেখানে ছুটি কাটিয়েছিলেন এবং ওনার কাছে খুব ভালো লেগেছিল। মূলত সেই কারণে আনিকার চাচাকে তিনিও রেকমেন্ড করেন। যাই হোক, তিনি চলে যান সেখানে এবং গিয়ে তিনি দেখেন খুব আসলে সুন্দর একটা জায়গা, খুব উঁচু একটা পাহাড়ের চূড়া, যেখান থেকে পুরো মনে হচ্ছে বান্দরবান শহরটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে। পাহাড় এবং মেঘের ছড়াছড়ি, মানে অসাধারণ একটা দৃশ্য। তো মুহূর্তে ওনার মনটা মানে খুশিতে ভরে যায়। ওনার যে সারা মাসের, সারা সময়ের যে পেশাগত ক্লান্তি, জর্জরিত চাপ যেটাই বলেন না কেন, অফিসের যে চাপ, সব কিছুর যে চাপটা ছিল ওনার লাইফের মধ্যে, মূলত উনি সেই মুহূর্তে সেটা ভুলে যান। যাই হোক, প্রথম দিন তিনি গিয়ে সেখানে থাকা স্টার্ট করেন এবং ওনার টেক কেয়ার করার জন্য একজন মানুষ সেখানে সেই বাংলোটাতে ছিলেন। উনি মূলত পাহাড়ি বাঙালি বলা যায়। উনি চাকমা একজন মানুষ ছিলেন। তো উনি আনিকার চাচার টেক কেয়ার করতেছিলেন। তো ওনার যে বাসাটা ছিল সেটা হচ্ছে সেই বাংলোর কাছ থেকে প্রায় 5-6 মিনিট হেঁটে গেলে এরকম একটা ডিস্টেন্সে আরেকটা পাহাড়ের চূড়ায়। তো যাই হোক, আনিকার চাচা সেদিনের মতো সেখানে থাকেন, এমন কোনো কিছু প্রবলেম হয়নি। ঘটনাটি ঘটে এর পরের দিন রাতে। তো পরদিন মূলত ঘুম থেকে ওঠার পর আনিকার চাচা ঘুরতে বের হয়, পাহাড়ের এদিক সেদিক সে ঘুরে এবং সবকিছু ওনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে থাকেন ওনার সেই চাকমা কেয়ারটেকার। তো ওনার কাছে খুব ভালো লাগে সবকিছু মিলিয়ে। উনি ঘুরতে থাকেন এবং তিনি পাহাড়ি মুরগি কিনে নিয়ে আসেন, রাতের বেলা রান্না করে খাবেন। এভাবে আরও শাকসবজি অনেক কিছু উনি কালেক্ট করেন। যাই হোক, তো ওনার সেই কেয়ারটেকার ওনার জন্য সেই রান্নাবান্না সন্ধ্যার মধ্যেই রেডি করে ফেলেন এবং সন্ধ্যা 7টা-8টার মধ্যে উনি রাতের যে ডিনার বা রাতের যে খাবার সেটা খেয়ে তিনি ওনার বেডরুমে চলে যান। তো ওনার সেদিন একটু
বাইরে ঘোরাঘুরিতে মূলত কিছুটা ক্লান্তি ছিল শরীরের মধ্যে। তো ব্যাডে যাওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে ওনার কখন যে ঘুমটা লেগে যায় উনি জানেন না। হঠাৎ ওনার ঘুমটা ভাঙে, মানে উনি ঘুম থেকে উঠে পড়েন একটা সাউন্ড শুনে। সেই সাউন্ডটা হচ্ছে ওনার যে বাংলোর যে মেইন দরজাটা, সেই দরজার মধ্যে কেউ জানি খুব জোরে জোরে ধাক্কা দিচ্ছে। উনি প্রথমে বুঝতে পারেননি আসলে কি হতে যাচ্ছে ওনার সাথে। উনি ঘুম কাতুর চোখে চোখটা খুলে দেখেন ওনার রুমের বাইরে সুন্দর পূর্ণিমার অপার্থিব আলোয় ভেসে যাচ্ছে পুরা পাহাড়, পুরা বাংলো। ওনার কাছে খুব সুন্দর একটা দৃশ্য সেই সময়কালে ওনার চোখে আসে, কিন্তু তিনি বুঝতে পারেন না ওনার বাংলোর মধ্যে কে ধাক্কা দিচ্ছে ওনার বাংলোর দরজায়। কারণ ওনার যে কেয়ারটেকার ছিল উনি কিন্তু ওনাকে ডিনার করিয়ে দিয়ে, মানে উনি যখন ঘুমাতে চলে যান তখন কিন্তু তিনি চলে যান তার বাসায়। তো রাতে আর বাংলোতে তেমন কেউ আসার কথা না। যাই হোক, উনি চিন্তা করেন দেখবেন উনি কে আসলে বাংলোর দরজায় কড়া নাড়তেছে বা কে ওনাকে নক করতেছে। এমন সময় ওই যে বাংলোর যে লাইটটা ছিল সেটা মূলত ছিল একটা জেনারেটিং সিস্টেমের একটা লাইট। সেই সময়কালে তখনও বিদ্যুতের আলো ওই জায়গাগুলোতে ওইভাবে পৌঁছায়নি আর কি। তো যাই হোক, বাংলোটাতে জেনারেটরের ব্যবস্থা ছিল এবং জেনারেটরটা ছিল বাংলোর নিচের দিকে সামহাউ, যেখানে সেট করা ছিল এবং সবকিছু মূলত ওখানে আলোর ব্যবস্থা ছিল। তো উনি যখন আলো জ্বালাতে গেলেন তিনি দেখলেন আসলে লাইট জ্বলতেছে না। এবার তিনি একটু ধাক্কা খেলেন যে এত রাতের বেলা এখন জেনারেটরের লাইন হয়তো কোনো কারণে ডিসকানেক্ট হয়ে গিয়েছে বা কোনো কারণে চলে গিয়েছে, এখন সেটা যে আবার স্টার্ট করবে সেটা কিভাবে করবেন সেই জিনিসটা কিন্তু উনি কেয়ারটেকার থেকে জিজ্ঞেস করেননি। তো যাই হোক, উনি যখন রুমের আলো জ্বালাতে পারেননি উনি ওনার রুমের ড্রয়ারে একটা ছোট টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটি উনি হাতে নেন এবং আস্তে আস্তে তিনি নিচের দিকে নামতে থাকেন কে বাংলোর দরজাতে নক করতেছে সেটা দেখার জন্য। তো একটা সময় তিনি নিচে চলে আসেন এবং দরজাটা খুলেন সাহস নিয়েই, এবং দরজা খুলে তিনি দেখেন একটা ছেলে আর একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। খুব কি বলা যায়, মানে খুব হতভম্ব অবস্থায় দাঁড়িয়ে আছে এবং তাদেরকে দেখে মনে হচ্ছে খুব বিধ্বস্ত। তো উনি তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা কারা, এত রাতের বেলা আমার বাংলোর মধ্যে আপনারা কি করতেছেন? তো সেখানে যে ছেলেটা ছিল সেই ছেলেটা হুড়মুড় করে অনেকটা বলা যায় কান্নার স্বরে, রিকোয়েস্টের স্বরে ওনাকে বলে যে ভাই আমরা একটা বিপদের মধ্যে পড়েছি, আমরা এই রাতের বেলা এদিক দিয়ে যাচ্ছিলাম, আমাদের সাথে একটা বিপদ হয়েছে, আপনি যদি একটু কষ্ট করে আমাদের আজকে রাতে এখানে একটু থাকতে দিতেন, আমরা সকালবেলা চলে যাব দূরে আর একটা পাহাড়ে আমরা যাচ্ছিলাম, ওখানে আমাদের আত্মীয়ের বাসা, তো আপনি যদি একটু হেল্প করেন আমাদের খুব উপকার হতো। আনিকার চাচা তিনি বুঝতে পারেন না আসলে এই মানুষগুলো এত রাতের বেলা কোথায় যাচ্ছে এবং তাদের আত্মীয় আছে বলতেছে, কারণ তিনি যতটুকু জানেন এই অঞ্চলগুলোতে কিন্তু বাঙালি তেমন কেউ নাই, যারা আছেন সবাই কিন্তু পাহাড়ি। তো তাদেরকে দেখে কোনোভাবেই মানে পাহাড়ি মনে হচ্ছিল না। আবার অন্যদিকে তারা বলতেছিল তাদের আত্মীয় স্বজন দূরে একটা পাহাড়ে আছে। তো যাই হোক, তিনি বিষয়টাকে অতটা মানে ইনভেস্টিগেট করার মতো সময়টা তখন ছিল না। তিনি বলেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের এখানে থাকার ব্যবস্থা করে দিতে পারি, তবে আপনারা বারান্দায় থাকতে হবে, মানে আপনাদের বারান্দায় থাকতে হবে, কারণ এই বাংলোতে একটাই লিভিং রুম এবং একটাই বারান্দা, সো সেক্ষেত্রে আমি আপনাদের ঘুমানোর ব্যবস্থাটা হয়তো ওইভাবে করে দিতে পারবো না। তো যাই হোক, তারা এক কথায় রাজি হয়ে যায়, সেই আগন্তুক এবং সেই নারী। তারা বলার কোনো সমস্যা নেই, আমরা আপনার সেই যে ড্রয়িং রুম বা সোফা রুম, সেই সোফা রুমের মধ্যে আমরা থাকবো, বসে থাকবো, সমস্যা নেই, আপনি গিয়ে ঘুমিয়ে পড়ুন। তো সেই আগন্তুক এবং সেই নারীকে নিয়ে আনিকার চাচা আবার বাংলোর মধ্যে ঢুকে পড়েন এবং তিনি করেন কি তাদেরকে একটা লাইট জ্বালিয়ে দিয়ে, হারিকেনের মতো ছিল সেরকম একটা লাইট উনি সেই সোফা রুমের মধ্যে ড্রয়িং রুমে তিনি জ্বালিয়ে দিয়ে তিনি নিজের মতো করে বেডরুমে চলে যান।
তো বেডরুমে গিয়ে ওনার মূলত ঘুম আসতেছিল না, তিনি খুব চিন্তা করতেছিলেন এই মানুষগুলা কারা বা তারা কোত্থেকে আসলো, কিভাবে আসলো, এই সমস্ত জিনিস মানে তিনি চিন্তা করতেছিলেন নিজের অজান্তেই, এবং কোনো কিছু আসলে তিনি মিলাতে পারতেছিলেন না। তো যাই হোক, এভাবে চিন্তা করতে করতে একটা সময় ওনার কখন যে আবার ঘুম লেগে যায় তিনি সেটা জানেন না, এবং কতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন সেটাও তিনি জানেন না। এভাবে ঘুমাতে ঘুমাতে একটা সময় উনি খেয়াল করেন ঘুমের মধ্যেই ওনার শরীরটা কেমন জানি কাঁপুনি দিয়ে উঠল, এবং কাঁপতে কাঁপতে ওনার ঘুমটা একসময় ভেঙে যায়। তো ঘুমটা যখন ভাঙে উনি ফিল করতে থাকেন ওনার কেমন জানি খুব অজানা একটা ভয় লাগতেছে, যদিও বা সেই ভয়ের কোনো কারণ তিনি নিজেও জানেন না, জাস্ট ঘুম থেকে ওঠার পরেই ওনার জাস্ট ভয় লাগতেছে। এরকম কিন্তু হয় অনেক সময়, আমরা কিন্তু ঘুমিয়ে থাকি এবং ঘুম থেকে ওঠার পর আমাদের কেন জানি মনে হয় যে পরিবেশটা আমার কাছে খুব অচেনা এবং চারপাশের পরিবেশটা খুব জানি ভয়ানক। এরকম জিনিস কিন্তু আমার সাথেও হয়েছিল, আমি ব্যক্তিগতভাবে এরকম অনেকবার ফিল করেছিলাম। যাই হোক, ঘটনাতে চলে যাই। তো তিনি ফিল করেন ওনার সেই রকম একটা ভয় ওনার মধ্যে কাজ করতেছে, এবং ওনার যে রুমটা ছিল সেটা অস্বাভাবিক রকমের শীতল, অস্বাভাবিক রকমের ঠান্ডা ফিল হচ্ছে। তো উনি উঠে বসেন বেডের মধ্যে, এবং তিনি দেখেন ওই যে চাঁদের আলো ছিল সেই চাঁদের আলো এখন আর নেই, বাইরে মুষলধারে বৃষ্টি পড়তেছে এবং বাইরে প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এবার তিনি হয়তো চিন্তা করেন হয়তো ওনার কাছে এই শীতটা লাগতেছে, রুম যে অস্বাভাবিক রকমের ঠান্ডা লাগতেছে সেটা হয়তো বৃষ্টির কারণে অতিরিক্ত রুম ঠান্ডা হয়ে গিয়েছে। যাই হোক, উনি একসময় ব্যাট থেকে নেমে দাঁড়ান এবং তিনি চিন্তা করেন যে দুইটা লোক তিনি নিচে ড্রয়িং রুমে রেখে এসেছিলেন, তাদেরকে একটু দেখতে যাবেন তারা কি অবস্থায় আছে। তো এই ভেবে উনি ওনার যে টর্চটা ছিল সেটা আবারও তিনি ড্রয়ার থেকে বের করে হাতে নেন এবং আস্তে আস্তে তিনি নিচের দিকে নামতে থাকেন। তো তিনি নিচে নেমে আসেন একটা সময়, এবং নিচে নেমে আসার পর উনি একটা বিভৎস একটা দৃশ্য দেখতে পান, যেটা আসলে উনি দেখার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন সেই ড্রয়িং রুমের বারান্দায় পড়ে আছে সেই মেয়েটি, ওখানে কোনো ছেলের অস্তিত্ব নাই, সেই ছেলেটা সেখানে নাই। তবে মেয়েটা যে শুয়ে আছে বা পড়ে আছে, মেয়েটার ডেড বডি বলা যায়, রক্তাক্ত একটা শরীর ফ্লোরের মধ্যে পড়ে আছে, এবং দেখা যাচ্ছে তার প্যাটের মধ্যে একটা ছুরি অর্ধেকটা ঢোকানো। তো উনি এইরকম একটা বিভৎস দৃশ্য দেখার জন্য আগেই বলেছিলাম কোনোভাবে প্রস্তুত ছিলেন না, এবং উনি এটা দেখার পর কিভাবে নেবেন সেটাও বুঝতে পারেন। ওনার নিঃশ্বাস বেড়ে যায়, ওনার মনে হচ্ছিল ওনার অন্তরাত্মা মানে বের হয়ে আসবে। উনি মুহূর্তের মধ্যে সেই সময়টাতে ভয় বা অতি প্রাকৃতিক কোনো কিছুর কথা চিন্তা করেন না, উনি এটাই চিন্তা করেন যে এই মানুষগুলো আমার ঘরে আসলো এবং এই যে মেয়েটাকে এভাবে মেরে ফেলে চলে গেল ছেলেটা, এখন ওনার মধ্যে ভয় হচ্ছিল উনি আবার কোনো কারণে কোনো একটা কেসের মধ্যে ফেসে যাবেন কিনা। তো উনি কি করবেন সেটা বুঝতে পারেন না। তারপরে ওনার হাতে যে টর্চটা ছিল সেটা নিয়ে উনি খুঁজতে থাকেন সেই ছেলেটাকে দেখেন কিনা, এবং দৌড়ে উনি বের হয়ে আসেন ওনার বাংলোর বাইরে। তো বাংলোর বাইরে বের হওয়ার পর উনি টর্চ মেরে খুঁজতে থাকেন চারপাশে সেই ছেলেটাকে দেখা যায় কিনা, এবং একটা সময় তিনি আবিষ্কার করেন সেই ছেলেটা ওনার বাংলো থেকে কিছুটা দূরে একটা ছোট পাহাড়ি ম্যাটো পথ ধরে হেঁটে চলে যাচ্ছে। এটা দেখার পর উনি সঙ্গে সঙ্গে দৌড় দেন ছেলেটার পেছন, এবং তিনি ডাকতে থাকেন, এ ভাই আপনি দাঁড়ান, আপনি কই যাচ্ছেন, এভাবে পেছন থেকে ডাকতে থাকেন। অনেকটা উদ্ভ্রান্তর মতো হয়ে উনি দৌড়াতে থাকেন ছেলেটাকে ধরার জন্য। কিন্তু ছেলেটা খুব স্লথ বা খুব ধীর গতিতে হাঁটতেছেন, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে উনি কোনোভাবেই ছেলেটাকে ক্যাচ করতে পারতেছিলেন না। ছেলেটা যে দূরত্বটা মেনটেন করে হাঁটতেছিল সেই দূরত্বটা ওনাদের মধ্যে রয়ে যাচ্ছিল। উনি যতই দৌড়ান না কেন কোনোভাবেই ছেলেটা পর্যন্ত উনি পৌঁছাতে পারতেছিলেন না। তো একটা সময় তিনি দেখেন সেই ছেলেটা একটা খাদের মতো জায়গায় গিয়ে
দৌড়ে একটা লাফ দেন এবং ছেলেটা সেই খাদের মধ্যে পড়ে যান এবং উনি একটা সময় সেখানে দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছান এবং সেখানে গিয়ে দেখেন অনেক গভীর একটা খাদ, অনেক উঁচু একটা পাহাড়ের নিচ থেকে, মানে নিচে একটা খাদ হয়ে গিয়েছে, সেরকম একটা জায়গায় ছেলেটা আসলে লাফ দেয়। তো উনি এরকম একটা দৃশ্য এটাও দেখার জন্য উনি মানে প্রস্তুত ছিলেন না। একে তো উনি ওনার ঘরের মধ্যে ড্রয়িং রুমে দেখেছেন রক্তাক্ত একটা মেয়ে শুয়ে আছে, আবার এখন দেখলেন ছেলেটা পাহাড়ি খাদের মধ্যে লাফ দিল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে মানে ওনার স্নায়ুর মধ্যে আঘাত হানে এবং উনি যে নিজেকে ধরে রাখবেন সেটা আর উনি কীভাবে ধরে রাখবেন উনি বুঝতে পারতেছিলেন না। এর মধ্যে কিন্তু বৃষ্টিটা আরও বেশি প্রবল বেগে নামতে থাকে এবং অলরেডি ওনার পুরা শরীর বৃষ্টিতে ভিজে মানে কাক ভেজা হয়ে গিয়েছেন। উনি নিজেরাও জানতো, উনি জানেনও না ওনার শরীরের অবস্থা কীরকম। উনি দেখেন উনি খাদা মাখামাখি হয়ে গিয়েছেন, কারণ অনেকবার তিনি ছেলেটার পেছনে দৌড়াতে দৌড়াতে মানে পড়ে গিয়েছিলেন মাটির মধ্যে, কিন্তু তারপরও উনি উঠে ছেলেটার পেছনে দৌড়াতে ছিলেন। যাই হোক, উনি খাদা মাখামাখি হয়ে বৃষ্টিতে পুরা ভিজে এমনটা সময় মানে ওনার সেন্স উনি হারাই ফেলবেন এরকম একটা অবস্থা। তারপরও উনি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে, নিজের যে সর্বোচ্চ সাহস ছিল সব কিছু এক করে উনি চিন্তা করেন আমি যদি এখানে পড়ে যাই হয়তো আমারও মৃত্যু হবে, আমাকে যে কোনোভাবেই বাংলোতে ফিরে যেতে হবে। এই চিন্তা করে উনি সৃষ্টিকর্তাকে স্মরণ করেন এবং অনেক কষ্টে উনি হাঁপাতে হাঁপাতে গড়াতে গড়াতে একসময় ওনার সেই বাংলোতে আবারও ফিরে আসতে সক্ষম হন এবং বাংলোর যে বারান্দা যেখানে তিনি দেখেছিলেন সেই মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে, সেখানে তিনি আবারও এসে দেখেন সেই মেয়েটি এখনও পড়ে আছে পুরো ফ্লোরের মধ্যে, সেই মেয়ের রক্তে মাখি বলা যায় এবং খুব বিভৎস একটা অবস্থা। তো উনি আর নিজের বেডরুম পর্যন্ত কিন্তু ফিরে যেতে পারেননি। উনি সেই ফ্লোরের মধ্যে, সেই ড্রয়িং রুমের ফ্লোরে মেয়েটার লাশ যেখানে পড়েছিল সেখানে উনি সেন্সলেস হয়ে যান। তো পরবর্তীতে সবাই মানে পুলিশ আসার পর এবং সব কিছু মিলিয়ে সবাই সন্দেহ করে হয়তো তাদের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল, যার কারণে ছেলেটা মেয়েটাকে খুন করে পালিয়ে যাওয়ার সময় হয়তো পাহাড়ি খাদের মধ্যে পড়ে গিয়ে ছেলেটাও মারা যায়। এরপর থেকে এই বাংলোটা অনেক দিন বন্ধ ছিল, অনেক দিন ক্লোজ ছিল। পরবর্তীতে সেটাকে আবারও রেনোভেট করে আবারও নতুন করে সাজিয়ে মানে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়। তো এই যে কেয়ারটেকার, আনিকার চাচার কেয়ারটেকার ছিল, তিনি কিন্তু সেই সময়টাতে এখানে কাজ করতেন না, আরেকজন করতেন এবং ওনাদের কাছ থেকে মূলত এই ধরনের কাহিনী তিনি শোনেন। যাই হোক, তিনি সেই বাংলোটাতে কিন্তু মূলত থাকতেন না, শুধুমাত্র কোনো গেস্ট সেখানে আসলে তিনি ওনার টেক কেয়ার করতেন এবং সন্ধ্যার সময় উনি কিন্তু ওনার বাড়িতে চলে যেতেন। তো আনিকার চাচার মুখ থেকে এই কাহিনীগুলো শোনার পর তিনি বলেন, আমি এখন বুঝতে পারলাম আসলে এই বাংলোটা হন্টেড এবং আমি আসলে আপনাকে এখানে কিভাবে থাকতে বলবো সেটা আমি জানি না। তো পরবর্তীতে আনিকার চাচা তিনি ব্যাক চলে আসেন সেখান থেকে, তবে আরও 2-1 দিন সেখানে থাকেন, কিন্তু তিনি একা থাকতে সেখানে আর সাহস করেননি। সাথে ছিল সেই চাকমা কেয়ারটেকারের পরিবার সহ উনি সেখানে থাকার ব্যবস্থা করেন। তো আনিকার চাচা এই কাহিনীটি ওনার লাইফে বলা যায় নিজেই প্রত্যক্ষ করেন এবং তিনি পুরো কাহিনীটি আনিকাদের সাথে শেয়ার করেন। তিনি এখনও বেঁচে আছেন এবং আনিকা লিখেছেন তিনি নিজের মুখে ওনার চাচার মুখ থেকে, ওনার আঙ্কেলের মুখ থেকে এই কাহিনীটি তিনি শুনেন। তো কেমন লাগলো আপনাদের আনিকার চাচার কাহিনীটি আপনারা জানাবেন এবং কতটুকু বয়ের আমি জানি না। এটা জাস্ট একটা হন্টেড বাংলো নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের দেশের পার্বত্য অঞ্চলের একটা হন্টেড বাংলো নিয়ে আমি স্পেসিফিকলি অ্যাড্রেস বা ওই বাংলোটার অবস্থান কোথায় সেটা শেয়ার করতে পারলাম না, কারণ যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন উনি বলেছেন এটা শেয়ার না করার জন্য। সো আমরা মূলত এই ধরনের স্পেসিফিকভাবে কিন্তু কোনো ঘটনার কোনো অবস্থান কিন্তু আমরা শেয়ার করি না। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, কতটুকু এনজয় করেছেন আজকের কাহিনীটি, কতটুকু বয়ে ছিল সেটা জানি না, তবে অবশ্যই হন্টেড একটা বাংলো, এরকম একটা বাংলোতে যদি রাত কাটান, আপনার সাথে যদি এরকম কিছু হয়, আসলেই সেটা মোটেও মানে সুখকর হবে না। এরকম বান্দরবানের
অনেক বাংলোতে বা কটেজে আমি রাত কাটিয়েছিলাম, কারণ আমার বাসা মানে বান্দরবান থেকে খুব একটা বেশি দূরে না, মানে বাইক নিয়ে গেলে হয়তো ঘন্টাখানেকের পথ। সো আমি লাইফে অনেকবার গিয়েছিলাম বান্দরবানে, মোর দ্যান 50 টাইমস যদি বলি। দেশে যখন ছিলাম তখন আমি পার্বত্য অঞ্চলগুলোতে খুব ঘুরে বেড়াতাম, এবং পার্বত্য অঞ্চলের কিছু কিছু কাহিনী আমি কিন্তু শুনেছি এরকম হন্টেড বাংলো বা হন্টেড কটেজ নিয়ে। এরকম কিছু স্টোরি আমার শোনা আছে এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে ইন ফিউচার শেয়ার করার জন্য। যাই হোক, সেই কাহিনীগুলো হয়তো আপনারা ইন ফিউচার আমার কাছ থেকে শুনে নেবেন, আমার মাথায় আসলে আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো। তো আপনারা যারা কোনো স্টোরি পাঠাতে চান, আমাদের সাথে শেয়ার করতে চান, তারা আমাদের ইমেইলে লিখতে পারেন, বা আমাদের যে ফেসবুক পেজটা আছে সেখানেও আপনারা চাইলে লিখতে পারেন। সেখানে আপনাদের স্টোরি পেয়ে গেলে সেটা আমরা চেক করে আপনাদেরকে জানিয়ে দিব আপনার স্টোরিটা শেয়ার হচ্ছে কিনা। তো আপনারা বেশি বেশি স্টোরি শেয়ার করুন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে এক্সিস্ট করে বেঁচে থাকে, সেজন্য আপনাদের সাপোর্টগুলো আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন।